নমস্কার, আমি রূপসী হালদার। অবরুদ্ধ নিশীথ লিখনিতে রয়েছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 53। বাড়ির সামনে অযত্নে লতা পাতা জন্মে গেছে কত। অন্তু তালা খুলে দরজার সামনে ছেলেটার দিকে ফিরে তাকালো। আপনি কতক্ষণ থাকবেন? আপনি যতক্ষণ আছেন। ভাই আশেপাশে থাকতে বলেছে। সমস্যা নাই, আমি আশেপাশেই আছি। হ্যাঁ, দূরে যাবেন না যেন, বাড়ির আশেপাশেই থাকুন। আমি কয়েক ঘন্টা থাকবো এখানে। অন্তু ভেতরে ঢুকে দরজা আটকে ওভাবেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দরজা খুলে অবাক হবার মতো করে হাসলো। আরে, দাঁড়িয়ে না আছে দেখছি, যে রোদ বাইরে ঘেমে যাচ্ছেন। এতক্ষণ তো আর এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। চাইলে আপনি আশেপাশের যে কোনো দোকান থেকে চাটা খেয়ে আসতে পারেন। লজ্জা পাচ্ছিল লোকটা। অন্তু কিছু টাকা বের করে এনে এগিয়ে দিয়ে সুন্দর করে হাসলো। নিন। আর অনেক ধন্যবাদ। বেশি দূরে যাবেন না যেন, আশেপাশে দোকানপাটেই বসুন। আমার বাড়ির দিকে একটু খেয়াল রাখবেন। অন্তু জানে এসব লোক নেহাত বড় ভাইদের মন জয় করতে এসব কাজ করে। মোটেও তার মনোযোগ থাকে না বড় ভাইয়ের বউয়ের বাপের বাড়িতে ঢুকে কি করছে না করছে সেই দিকে। আন্তরিকতা শূন্য তেজবাজি যাকে বলে, সেটা সে পারে না। এসব পার্টির ছেলেরা খুব জানে। লোকটা চলে যাওয়ার পর অনেক দিন পর অন্তু নিজের পুরাতন বোরকাটা পরল। গায়ে জড়ানোর সময় বুক আটকে আসছিল। ধমক দিয়ে নিজেকে সামলে নিলে ওড়নাটা দিয়ে মুখটা আবৃত করে নিল। বহুদিন পর এই সম্মানিত পোশাক গায়ে জড়িয়ে নিজেকে খুব অপরাধী লাগছিল। টেনে টুটে ফেলে ফুলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। সম্মান অবশিষ্ট তো আর নেই। তার সম্মানের আবৃত শরীরটাকে অনাবৃত করে লোকচোখের লোভী চাহনি ও মিথ্যা নাটকীয় অপবাদের আঘাতে ছিন্ন ভিন্ন করা পুরুষটা আজ তার স্বামী। আর আজ সেও মন চাই ওই চলনের দিক থেকে সেই সহজ সরল শুদ্ধ মেয়েটা নেই পুরোপুরি। জয়ের ছেলেটা আড্ডায় বসে গেছে মোড়ের টঙে। উল্টো পথ ধরে মুস্তাকিনের ফ্ল্যাটের দিকে হাঁটা ধরল। লোকটাকে তার সন্দেহের সাথে মিশেলে দেখার পালা এবার। ফ্ল্যাটে না পেলে কার্যালয়ে যাবে, যদিও এতে সন্দেহ আছে সে আসলে চাকরিটা করে কিনা। না পেলে কি করবে এটা ভেবে উত্তেজনায় ঘেমে ভিজে উঠল শরীরটা। তবু মন বলছিল পাবেই। তালা ছিল না ফ্লোরের দরজায়। অন্তু খুশি হলো। দরজার বেল টিপতে অপেক্ষা করলো। হাতের তালু ঘামলে খুব অস্থির লাগে। উত্তেজনায় হাত ভিজে গিয়েছে। কয়েকবার বেল চাপলো, খুলছে না কেউ। বারবার বেল চাপাটাও একটা প্রকার অভদ্রতা। তবুও আরও কয়েকবার করাঘাত করলো। দরজা খুললো মুস্তাকিন। দরজাটা অল্প একটু ফাঁক করে দেখলো অন্তুকে। তার চোখ মুখে বিস্ময় ছড়িয়ে পড়লো, যা সচরাচর দেখা যায় না। অন্তু অবাক হলো যখন দেখলো মুস্তাকিনের হাতে লোডেড পিস্তল ছিল। সেটা অন্তুকে দেখে চট করে লুকিয়ে ফেলার চেষ্টা করলো। মুস্তাকিন মেকি হাসে। উইল মহোদয়, চমৎকার পেয়েছেন। চমকে পড়েছেন পুরো। আমি তো ভাবছি পুলিশ হবে হয়তো। অন্তু উপহাস করে ওঠে। পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান। কোন সংস্কারে পুলিশকে দেখে ভয় পাচ্ছে সেটা ভাবার বিষয়। পুলিশকে অপরাধীরা ভয় পাবে বলেই জানতাম। কত ভুল যে জানি আমি। মুস্তাকিন বুঝল খোঁচাটা। তার ওপর গাঢ় সন্দেহের তীর তাকে তাক করেই এই নারীটি আজ তার দরজায় এসেছে। সে জানতো আসবে। এবার দিনাজপুর ফিরলে এই রমণীর সম্মুখীন তাকে হতেই হবে। এই প্রস্তুত ছিল তার। ঘাড় চুলকে হাসলো। ভেতর আসুন। দরজায় দাঁড়িয়ে কেন? ভয়টাই পাচ্ছেন নাকি? এসব মানায় না আপনাকে। তার উপর জয়ামিরের বিবাহিত স্ত্রী আমি। লোক কাঁপবে আপনাকে দেখে। ভয় তো পাচ্ছি। আজকাল ভয়টা ঘামের মতো হয়ে গেছে। সাধারণ তাপমাত্রার ঠিকরে বেরোয়। আমাকে ভয় পাবার কি? অনেক কিছুই আছে জনাব, বাকিটা বলবো না। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি যেন কে জনাব? ঘুম থেকে উঠে বড় ঘর দিয়ে আধা ঘন্টার মতো কাটিয়ে তারপর ফিরল বাড়ির ভেতর। তরুর জ্বর, চোখ মুখ লাল হয়ে উঠেছে। তবু ছুটে এসেছিল জয়কে খাবার দিতে। জয় ধমক মারল একটা। বেশি গিন্নি দেখাবি না কিন্তু আমার সঙ্গে। আমার লম্বা দুটো হাত আছে, বেড়া দিয়ে যাচ্ছি। তুই তৈরি হয়ে নে। চল, তোকে ডাক্তার দেখিয়ে তারপরে যাব কাজে। আমি সুস্থই আছি। থাপড়ে কান গরম করে দেব। চোখ উল্টে মুখ ভাঙাচ্ছিল। আমি তুষ্ট অমাল। কি তুই জানিস না? সিনেমা করো ওই চেংড়ি। খাইছিস সকালে? বস। তরু হেসে ফেল। জয়ের তো বেশ শুকনো মুখের হাসি মেয়েটার মুখে অদ্ভুত দেখালো। জয় মাহাময় চেয়ে থাকে
মায়াময়ে চেয়ে থাকে নরম কণ্ঠে বলল, বস, আয় একসাথে খাই, একা একা খাইতে ভাল লাগে না আমার। এটা অপেক্ষা করার সাধ্যই নেই তরুর। বসে মনে মনে জানালো, বলল, জানি না কি তা আমি একা খেতে পারেন না, আর তাই ছোটোবেলা থেকে বসে বসে খাওয়ার ভাড়া দিতে গিয়ে আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে। তার খোঁজ রাখেন না, নিষ্ঠুর পুরুষ। তবু আপনি এত মায়াময় কেন বলুন তো? তরু খেতে পারছিল না, জয় তুলে দিল, সাথে ধমক দিল ফ্রি। চোখ দেবে গেছে কোটরের ভেতরে। জয় দাঁত খিচে উঠল। ইচ্ছা করতেছে তোর চুলের ছুটি ধরে ঘুরন্টি বাড়ি চারটা। ওরা গেছে ডাক্তারের কাছে, তুই যাস নেই কেন? এখন যদি তোরে ধরে দুইটা চর মারি, ঠাকাবে কে? তরুর হাসি পেল। একমাত্র মানুষ এটা যার সামনে কারো গম্ভীর্য চলে না। সে না চাইলেও ঠোঁট উল্টে একটু আহ্লাদ করে বলল, ধুর, আমার ডাক্তারের কাছে যেতে ভাল লাগে না। ওষুধ দেয় একগাদা, ওষুধ ভাল লাগে না, তিতা। তো ওষুধ কি আবার চানাচুরের মতো টকঝাল মিষ্টি স্বাদের হবে নাকি খেতে? এই জন্যই কওয়া হয়, মেয়ে লোকের নাই 12 হাত কাপড়ের ছালা। আপনি আসার সময় জ্বর আর সর্দি বা শরীর ব্যথার ওষুধ আনবে, না হয় তাহলেই হবে। আমি যেতে পারবো না, হাঁটতে গেলে শরীর বেশি খারাপ লাগছে। যতদূর যাব আবার আপনি আনবেন না হয়। তরুর আস্তে আস্তে অল্প আদরে আহ্লাদ নিয়ে বলা কথাগুলো জয় হাসলো। এই চাপা মেয়েটার কিঞ্চিত আহ্লাদটুকুই সবটাই একমাত্র জয়ের জন্যই আছে, জয়ের কাছেই আছে। হামচাকে তরু বড় ভাই, বড় ভয় পায় ছোট থেকেই। জয় মাথা নিচু করে আলতো হাসি মুখে খাবার গিলছে, চোখ মুখে বিরক্তি টিকিয়ে ঠোঁটে হাসলো। জয়ের মতো খিটখিটে পুরুষের বুঝি এই একটু সৌন্দর্যই দেখায়। তরু তাই মনে হলো। জয় খাবার শেষ করে ডাকে, এদিকে আয়। তরু এলে কপালে হাত রেখে তাপমাত্রা দেখে বলল, জ্বর মেপেছিস? হ্যাঁ, 104 ছিল সকালে, এখন মনে হয় কমে গেছে, ভালো লাগছে শরীরটা। জয় কড়া চোখে তাকায়। বাটপার কেন তুই এত? নিজের সমস্যা না থাকলেও লোক বানিয়ে সমস্যা পড়ে সুবিধা নিয়ে বড়লোকে হতে যাচ্ছিস? তুই আর আমার বউ দুই একই মহিলা, যাদের নিজের জন্য কিছুই চাওয়া নাই, অন্যের জন্য নিজের বাস খেয়ে লক হয়ে আছে। খেয়ে গোসল করে তৈরি হয়ে নিল। পলাশ এখন জয়পুরহাটে আছে। জয়েরা ভেবে হাসে, তার নামের শুরুটা দিয়ে জেলার নামে শুরু। পলাশের সেখানেই আছে, এটা মিটিং করছে, খারাপ হবে না। গুনগুন করে গান ধরলো, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুমনা নদীর তরে আমার রাখাল মন গায়ে গেয়ে যায়। কি আমার দেশ, কি আমার প্রেম, কি আনন্দ বেদনা মিলহ বিরহ সংকটে। গান ছেড়ে আয়নায় নিজেকে দেখে সন্তুষ্ট হলো। দারুণ বলিষ্ঠ আর হ্যান্ডসাম লাগছে দেখতে। বউটা গেছে বাপের বাড়ি, তা ভেবে দুঃখ হলো। এখন থাকলে একটু জ্বালাতন করা যেত। বদমাইশের মতো মুচকি আসলো। ওর বউয়ের চোখ দুটো ওর বড় ভয়। নিজের জন্য এই ছোট্ট চোখে ঘৃণা দেখলে খুব রাগ হয়। মন চায় থাপড়ে চোখের দৃষ্টিতে নিজের জন্য একটু ভয় আনতে। আর সবাই পায়, ঘরের বউ ভয় পায় না কেন? এই দুঃখে হতাশায় জোরে করে স্নান নিয়ে উঠল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরে ভাবলো, আহারে, বঙ্গবন্ধুর বউটাও তার বউকে হলেও পারত। তার বউয়ের মতো এমন করা ছিল না নিশ্চয়ই। বের হবার সময় তরু ডাকলো, নিচে ছেলেরা আছে, কোনো দরকার পড়লে ডাকবি, শুধু একবার। তরু ঘাড় নাড়ল, মাথায় পানি দিবি? চল, 2 বদনা হট কুল পানি মাথায় ঢেলে যাই, জ্বর নেমে যাবে। না না, আপনি কোথায় যাবেন যান, আমার শরীর ভালো আছে বললাম তো। দরকার হলে বাথরুমের ট্যাপ কল ছেড়ে মাথায় পানি দেবনি, আমি নিজেই পারবো। জয় গভীর মুখে বেরিয়ে যাচ্ছিল। তরু হন্তদন্ত হয়ে পেছন থেকে রাখলো, দাঁড়ান দাঁড়ান। জয় পেছন ফিরল। আবার কি? তরু টলমলে পা নিয়ে ফ্রিজের কাছে যায়, ছোট্ট কন্ট্রেটার বক্স নিয়ে এসে জয়ের সামনে ধরে, বলল, গতদিন সুজির হালুয়া বানিয়েছিলাম কোয়েলের জন্য, সেটা দিয়ে পরে বরফি বানিয়েছি, আপনার খুব পছন্দ, এই নিন, দুটো খেয়ে যান। জয় দাঁত খিচিয়ে কিরমির করে বিড়বিড় করে বলল, থাপড়ে তোর ওই। তুই তুই কী ধরনের নিচ্ছিস আমার কাছে? রাস্তায় মরে যাবো আমি, নাকি তুই বাঁচবি না? রেখে দে, এসে খাবো আরাম করে বসে, ফিরলে মনে করে দিবি কিন্তু। তরু মুখটা ছোট্ট করে দাঁড়িয়ে রইল। জয় বলল, ভুলে যাস না, আসলেই দিবি, ফ্রিজে রাখ এখন। আমি কাউকে দিয়ে প্রাথমিকভাবে ওষুধ পাঠাচ্ছি, ফেরার পথে ডাক্তার সাথে করে নিয়ে আসবো, ওষুধ আনবো, সাবধানে থাকিস। বেহুশ হয়ে উঠে পড়ে থাকিস না আবার, গলা দিয়ে একটু একটু আওয়াজ বের করিস।
জয় চলে গেলে তোরও খাবারটা ফ্রিজে রেখে দিল। জয় ফিলে বের করে দেবে ভাবে। জ্বর শরীরে নিয়ে সে গত দিন কষ্ট করে বানিয়েছে। লোকটার খুব পছন্দ হচ্ছে সুজির বরফি। কবে ফিরেছেন দিনাজপুর? আন্দাজে ঢিল ছুড়ল অন্তু। ফ্ল্যাটের হাল থেকে বোঝা যাচ্ছে বহুদিন লোক ছিল না এখানে। মুস্তাকিন বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না। মুচকি হেসে বলল, নাস্তা হিসেবে কি খেতে পছন্দ করবেন আমার হাতের? 1 গ্লাস পানি এনে দিন, তাহলে হবে। শুধু পানি? অন্তু আশপাশে চোখ ঘোরাতে ঘোরাতে শুধু মাথা নাড়ে মৃদু। মুস্তাকিন পানির সহ ট্রেতে ভর্তি কিছু শুকনো খাবার ও 2 কাপ অদক্ষ হাতে বানানো চা এনে রাখলো। অন্তু একদৃষ্টিতে তাকিয়ে চোখের মনি ঘুরিয়ে লক্ষ্য করছিল মুস্তাকিনকে। কিছুক্ষণ কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। মুস্তাকিন আজ খুব হাঁসফাঁস করছিল, সেটা তার মাঝে আগে দেখা যায়নি। বলল, কেন এলেন? কিছুই তো বলছেন না, কিছু নিচ্ছিল না। আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ, দুনিয়াতে দেখা ছাড়া আর কি কাজ আছে আমার বিশেষ? হেয়ালি বুঝি না ম্যাডাম। আমিও বুঝি না। মুস্তাকিন তাকিয়ে রইল। অন্তু নিজের দৃষ্টি তীরের মতো মুস্তাকিনের চোখের মনের উপর স্থির রেখে জিজ্ঞাসা করলো, কে আপনি? মুস্তাকিন চর করে হেসে ফেলল। আমি? চেনেন আপনি আমায়? পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান। আপনি কে সেটা জিজ্ঞাসা করেছি। কল্পকাহিনীর খুব বেশি পছন্দ না আমার। আব্বু ছোটবেলা থেকে বাস্তব গল্প বেশি শোনাতো, রূপকথা গল্প বিরক্ত লাগে আমার। কল্পকাহিনী? তাহলে বাস্তবতা আপনি বলুন। সে আপনার কাছে জানবো। শুধু এটুকুই জানি, আপনার আপাত পরিচয়টা কাল্পনিক কাহিনী। তা কি করে বলছেন? কথা লাইন কাটছেন আপনি। যেটুকু জিজ্ঞাসা করেছি তার জবাব দিন। অবাক হবার ভান করলো মুস্তাকিন। মাই গড, সবে আপনি অনার্স 3rd ইয়ার, অথচ 1 সেকেন্ডের জন্য এতক্ষণে মনে হয়নি যে আমি কোনো উকিল মহোদয়ের সামনে বসে নেই। এমন জেরা করার দক্ষ নিয়েই আপনি জন্মেছিলেন নাকি? তারপর উকিল হবার স্বপ্ন দেখছেন? অন্তু কপট হাসলো। রসিকতা বিরক্ত লাগছে। আগে শুনি, আমার উপর আপনার সন্দেহের শুরুটা কবে? অনেক আগে। তবু আপনি? পাকাপোক্ত প্রমাণ একত্রে না করাই কাউকে আমি যুক্তিযুক্তভাবে দোষী বানাই না। বড় জোর সাসপেক্টিভ হিসেবে মার্ক করা যায়। সেটা আমি অনেক আগেই করেছি আপনাকে। মুস্তাকিন সামান্য ভ্রুকুচকে কেমন বিরক্তি মুখে তাকিয়ে রইল। অন্তু বলল, প্রথমত আপনাকে আজ অবধি কোনোদিন পুলিশের ইউনিফর্মে দেখার সুযোগ হয়নি আমার। একবার কার্যালয়ে গিয়েছিলাম, আপনি তখন সেখান থেকে বেরিয়ে আসছিলেন। ডেস্কে বসিয়েছিলেন ঠিকই, তবে সবার পরনে বসে থাকলেও আপনি কিন্তু তখন, অর্থাৎ কার্যালয়ের বাইরেও সিভিল ড্রেসেই ছিলেন। মুস্তাকিন চুপচাপ বসে রইল। অন্তু বলল, আপনি আমাদের বাড়িও এসেছিলেন। আব্বুকে পরে আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি কি সৈয়দ পরিবারের ছেলে? আব্বু হেসে বলেছিল, না, পুলিশের চাকরির সময় এটা নাকি ছদ্মনাম লাগিয়েছে। অ্যান্ড দেয়ার ওয়াজ মাই ব্লাডি ফল দ্যাট। সেদিন আব্বুকে জিজ্ঞাসা করা হয়নি তাহলে আপনার আসল নাম কি। তাতে কি প্রমাণ হয়? অন্তু মাথা নাড়ল। বিশেষ কিছু না, কিন্তু এরপর আমি যেদিন পলাশের ডেরায় গেলাম, আপনি আমায় জিম্মি করে পাঠিয়ে আপনারাই আবার ব্যাকআপ রইলেন। হাস্যকর না? পুলিশেরা সন্ত্রাসীর খোঁজ পেলে নিজেরা 4-5 ফোর্স মিলে একসাথে অপারেশন চালায়। পেছনে আবার লোকাল থানা ও কত রকমের সংস্থা ও ব্যাটারিয়াল ইত্যাদি ব্যাকআপ থাকে। আর আপনি সেদিন আমার মতো একটা নিরীহ মেয়েকে পাঠালেনই, 1 ঘন্টা সময়ও দিলেন। তারপরও আমি না বেরোলে আপনি যাবেন। আপনার হাসি পাচ্ছে না? মুস্তাকিন কিছু বলল না। অন্তুর এমন শক্ত ধিক্কারে 1 গ্লাস পানি খেলো ঢকঢক করে। অন্তু থেমে আবার চোখ তুলে তাকায়। অথচ এই 1 ঘন্টায় একটা মেয়েকে ছিঁড়ে ফেরে রান্না করে খেয়ে ফেলা যায়। আপনি পলাশের ডেরা থেকে খুব দূরে ছিলেন না, তবু এত চিৎকার চেঁচামেচি উঠে আসেননি। তাছাড়া জয় আমিরের সঙ্গে আপনার কথাবার্তা বারবার রহস্যজনক ছিল। যেই দুজনকে খুব চেনেন আপনারা জানেন। আমার সঙ্গে যখন জয় আমিরের মজার খেলা খেলছিল তখন আপনি নাকি জেলার বাইরে ছিলেন। আমার তথাকথিত বিয়ে হলো, আব্বুর ইন্তেকাল হলো, দান খয়রাত হলো সেই উপলক্ষে। তারপর আপনি একদিন চট করে ফিরলেন। আপনার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, এড়িয়ে গেলেন। অন্তু থেমে কপাল কুঁচকালো। দূর, এত ফিরিস্তি দিতে ভালো লাগছে না। মোট কথা, সাসপেক্টিভ আপনার ওপর আমার বহুদিন থেকেই, কিন্তু আজকের আগে বিশেষ প্রয়োজন বোধ করিনি তা ক্লিয়ার করার, তাই জানতে এসেছি। মুস্তাকিন চুপচাপ বসেছিল। এবার জিজ্ঞাসা করলো, আজ এমন কি বিশেষ হয়েছে যে জানতে এসেছেন?
অন্তু কোনো কথা না বলেই কেবল সামান্য হাসলো যেন। সৈয়দ মুস্তাকিন মহান, বোন সৈয়দ মুমতাহিন মহান, কিন্তু আরেকটা নাম থেকে যায়, সেটা হলো মুমতাহিনার ভাইকে জয়ামির খুন করেছে, কিন্তু সেটা মুরসালিন নয়, কারণ মুরসালিন এখনও জীবিত। তাহলে মৃত ভাইটা কে? এটা ভাবতে গিয়ে অন্তু খুঁজে পেয়েছিল সৈয়দ মুস্তাকিন নামটা রয়েছে, অথচ যতই তার চেনা জানা সৈয়দ মুস্তাকিন মহানের মুখটা ভেসে উঠেছিল চোখের সামনেই, বিষয়টা খাপে খাপে যায়নি। এই মুস্তাকিন মহানের জন্য অন্তুর মনে যে সন্দেহ গেঁথেছিল তা ছিল এই লোকটা একটা ছদ্মবেশের ভণ্ড। জয়ামিরের ভণ্ডদের দেখতে পারে না, মুস্তাকিনও দেখতে পারতো না, অথচ মুরসালিনের চোখের আগুন বলেছিল ওর ভাইয়ের মতোই আগুনের দলা হবে। সৈয়দ পরিবারের রক্তে ভণ্ডামি আর কলুষও থাকতে পারে না, এটা যেন কেউ অন্তুকে ডেকে বলেছিল। এই মুরসালিন বোনের সম্মান ও প্রাণহীন বদলায় হুমায়ুনের পাটোয়ারির মতো জানোয়ারটিকে কম বেশি 70টা ছুরির আঘাত করে মারতে পারে। তার সাথে অন্তুর চেনা মুস্তাকিন মহান মেলেনি মুস্তাকিন ভাই হিসেবে। মুমতাহিনার আরেক ভাই এই মুস্তাকিন মহান হতে পারে, এই হিসেবটা অন্তু সেদিন বড় ঘরে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ডেই কষেছিল। এরপর বসে পড়েছিল লোহার ভীমের ওপর। এইসব কিছুই চেপে শুধু জিজ্ঞাসা করলো, আপনি কে? মুস্তাকিন এতক্ষণে হাসলো মৃদু। আমি? জি আপনি, কে আপনি? আমি পরাগ আজগর। সরি, আমি জানি না দারাজ বাপের নামের সারনেম দারাজ সন্তান ব্যবহার করতে পারে কি না, কারণ আমার নামটা কেউ কখনো ব্যবহার করতে দেওয়া হয়নি। সারনেমের প্রশ্নই ওঠে না। স্কুলে আমার নাম পারভেজ দেওয়া হয়েছিল। অন্তু ভুর কুচকায়। আপনি পলাশ আজগরের ভাই? পরাগ দুপাশে মাথা নাড়ে। আমি রূপকথা আজগরের সৎ ও জারজ ভাই। অর্থাৎ আপনার মা রূপকথার মা নয়? আমার মা সালমা বেগম, আপনাদের ভার্সিটির খণ্ডকালীন আয়া। রূপকথার মা রূপকথাকে ছোট থেকে বাপের বাড়ি চলে গিয়েছিল, পরে অন্য ঘরে বিয়ে হয়েছে। অন্তু কপাল চিপে ধরে চুপ করে বসে বেশ কিছুক্ষণ থাকে। পরাগ চায়ে চুমুক দিচ্ছিল শব্দ করে। অন্তু জিজ্ঞাসা করল, সৈয়দ মুস্তাকিন মহানটা কে? আপনার পতি পরমেশ্বর জিজ্ঞাসা করবেন, সে ভালো বলতে পারবে। সে কি জীবিত? তাকে জয়ামির নিজ হাতে খুন করেছে। শুধু কি রাজনৈতিক রেষারেষিতে? এছাড়া অন্য কিছুও রয়েছে যা শুধু জয়ামিরই জানে হয়তো। আমি যেটুকু জানি শুধুই ধান্দা পাটোয়ার হিসেবে। আপনার স্বামী মালটা ব্যাপক চাপা আর ঘাউড়া, সহজ জিনিস না। অথচ আজ চট করে মুস্তাকিনের চিরচেনা ভদ্রতায় পরাগের অসভ্যতা ফুটে উঠছিল একটু একটু করে। আপনি সৈয়দ মুস্তাকিন মহানের নাম ধারণ করে রেখেছিলেন কেন? সেই আইনের কর্মকর্তা ছিল, আমারও সেরকম একটা মিছিমিছি পথে দরকার ছিল। অন্ত কয়েক সেকেন্ড চুপচাপ থেকে আন্দাজ করে, বাকিটা বলল, তাকে খুন করার পর তার স্থল পলাশ আজগর আপনাকে গিয়েছিল আপনার অর্থনৈতিক ব্যবস্থা ডিফেন্ড করার জন্য। বাহ, বাহবা দেবার মতো ঠোঁট ফুলিয়ে নাটকীয় নিয়ে পরাগ বলল, আধ্যাত্মিক চিন্তাভাবনা ধারণা আপনার ম্যাডাম। শুধু সাধারণ জ্ঞান, কিন্তু এমনও কি হয় একজন মৃত আইন কর্মকর্তার জায়গায় আপনি নিয়ে তার স্থলে তার নাম নিয়ে অন ডিউটি থেকেছেন? প্রতিটি থানা ও তদন্ত সংস্থায় যদি আমার পেইড এজেন্ট রাখতে পারি গাদা করে, এ আর এমন কি? তাছাড়া ওপর মহলের আদেশে মুস্তাকিন মহানের ওপরের টিকিট কাটা হয়ে গিয়েছিল। আদেশ ছিল টুপ করে যেন ওকে কোনো একটা কেসে অভিযুক্ত করে ফাঁসিয়ে দেওয়া অথবা দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, কিন্তু তার আগেই জয়ামির তাকে টপকে দিয়েছে। এটা কতদিন আগের ঘটনা? 2013-র মাঝামাঝি। তবে আমাকে এর ফায়দা দেওয়া হয়েছিল মাস কয়েক আগে। আমি শুধু অফিসারের রোল প্লে করেছি লোকের সামনে। কার্যালয়ের ভেতরে কোনো কাজে আমার হস্তক্ষেপ ছিল না। সরকারি কার্যালয়ের ব্যাপার স্যাপার অতিরিক্ত সহজও না। তবে মাল ছাড়লে আর পাওয়ার থাকলে ঠিকই হয়, সবই কঠিন না। সবাই টাকার বিনিময়ে আমাকে মুস্তাকিন মহানের পদের অফিসারের মতো ট্রিট করছে। অন্তু চুপচাপ বসে রইল মেঝের দিকে তাকিয়ে। মুস্তাকিন মহান নিশ্চয়ই আইনের কর্মকর্তা হলেও ক্ষমতাধীন দলীয় প্রতীক্ষ বিপত্তি আচরণে করেছিলেন প্রকটভাবে, তাই তাকে সরিয়ে দেওয়ার অর্ডার এসেছিল। এমন কত জজ, ব্যারিস্টার, মেজর, কত রকম কর্মী তো বরখাস্ত হলো অথবা জীবনের দিয়ে মূল্য শোধ করে গেল সে ভয়াবহ সময়টাতে। আব্বু বলতো টুকটাক, শুধু অন্যায়ের বিরুদ্ধে মৃদু আওয়াজ তোলার দায়ে
কি নাকি সব হচ্ছে এবং নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতেও চাওয়াও নাকি অপরাধ। অন্তু ভাবে, তাহলে সে আর এমন কি হারিয়েছে? সে তো এখনো জীবিত। সে এমন চুনোপুটি হয়ে যার টুকটাক কথা বলেছে হিসেবে তার সাথে কমই ট্রিট বিট্রে হয়েছে। অন্তুর ভেতরটা এক প্রকার নিদারুণ শক্তিতে গমগম করে উঠল। সে একা বেঁচে আছে জয় আমিরের সুপ্ত ইচ্ছার জোরে। জয় আমিরকে সেটুকুই কৃতজ্ঞতা, আর বাকিটা অথবা অনির্দিষ্ট হারে অগ্রহণযোগ্য। পরাগের জীবন কাহিনীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ এখনও বাকি। দুপুর 11:30 বাজছে। গরম বাড়ছে প্রকৃতিতে। তরুকে ওষুধ দিয়ে গেলে একটা ছেলে, দুটো ব্যথার, কয়েকটা প্যারাসিটামল এবং গ্যাসের ওষুধ জয় পাঠিয়েছে। হাতুড়ের ডাক্তারের প্রাথমিক চিকিৎসা। খেলো না সেসব ওষুধ, তার জন্মের শত্রু। ঘোরের কাঁটায় তখন দুপুর 12টা ছুঁই। শরীরে একেবারে আলগে হয়ে পড়েছে তখন। কোনো মতো হুঁশ আছে যেন। মাথার ব্যথা ও সর্দিতে গোটা মুখমণ্ডলের সাইনাস ভেঙে চুরে এসেছিল। অসহ্য ব্যথায় ছটফট করছিল। বসার ঘরের সোফাতে আচ্ছা হয়ে বসে রিমি ও তুলি মেয়েকে প্রাইভেট অ্যাপার্টমেন্টে দেখাতে গেছে। অনেকক্ষণের ব্যাপার। সিরিয়াল নিয়ে বসে থাকতে হবে। কখন ফিরবে জানা নেই। এখন মনে হচ্ছিল সেই সঙ্গে গেলেই পারত। ঠান্ডার প্রকোপে শ্বাসকষ্ট, শ্বাস প্রশ্বাসও আটকে আসছিল যেন তার। বেলা 12টার পর দরজায় করাঘাত হলো। অন্তু এসেছে নিশ্চিত হয়ে খুশি হলো। এই মেয়ে এখন জোর করে ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ছাড়বেই না। এখন আর না গেলেই নয়, অন্তুকে খুব প্রয়োজন ওর। এই মেয়ে গম্ভীর মুখ দুটো ধমকে মারবে, এরপর জোর করে হাসপাতালে নিয়ে যাবে। তরু দরজা খুলতেই দেখলো দুজন পুরুষ দাঁড়িয়ে। একজনকে সে চেনে, রিমি ভাবির চাচাতো ভাই মাঝার আলমগীর। আরেকজনকে সে ছিল না। ফর্সা উঁচু লম্বা চেহারা, চোখ দুটো জল করে জ্বলছে, বিড়াল চোখা। চোখের কোণে প্যাচ প্যাচে হাসি। তরু টলমলে পায়ে কয়েক কদম পিছিয়ে যায়। শরীরটা অজান্তেই ঝাঁকুনি দিয়ে উঠল। তলপেটে একটা আতঙ্কিত পাখ জড়িয়ে উঠল। শরীরের ওড়নাটা দুর্বল হাতে টানল। কেউ নেই বাড়িতে। একবার কেন জানি ইচ্ছে করলো চিৎকার করে নিচের ছেলেগুলোকে ডাকতে। বোকামি হবে, এরা তো কেন এসেছে সেটাই বলেনি এখনো। পলাশ মাজারের দিকে মুখ এগিয়ে জিজ্ঞাসা করলো, এটা কে রে? কে জানি লাগে হামজা লড়ির বাচ্চার। পলাশ ঠোঁট হেলিয়ে মাথা দুলিয়ে হাসলো। ঠিক যেমন রক্তচোষা প্রাণীরা, রক্তের গন্ধ তাদের জিভ লকলক করে। এমন উজ্জ্বল হয়ে উঠল পলাশের চোখ মুখের ভাষা। তরু কম্পমান গলায় জিজ্ঞাসা করলো, আপনারা কে? কেন এসেছেন এখানে? কিছু দরকার? কেউ তো নেই বাসায় আমি ছাড়া। চলবে তো তাতেই, আর কাউকে আপাতত দরকার নেই। পলাশ ভেতরে ঢুকে পড়ল। মাজার হেসে উঠল। পলাশের বুট জুতোর গটগট আওয়াজ তরুর শরীরটা ঝাঁকি মেরে উঠল। পুরুষটা এগিয়ে আসে, কেমন এক ভঙ্গিমায়, কাঁধ দুটো হেলিয়ে দুলিয়ে হাঁটছে। ঠোঁটের এক হাসি নরকের দেবতার খেয়াল এনে দিচ্ছিল। হৃদয়যন্ত্রের ধরাস ধরাস আওয়াজকে শরীরটা শেষ পর্যায়ে নিস্তেজ হয়ে এলো মেয়েটার। মাঝার সে সময় দরজা আটকে দিল। মাথা তুলছিল তরু। ওর ক্ষমতা নেই দাঁড়িয়ে থাকার। অন্তুর মুখটা ভাসছিল খুব তখন। তার স্থলে অন্তু এলে এতক্ষণে নিশ্চিত দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে সামনে দাঁড়াতো। মাথাটা চক্কর মেরে উঠেছে, চোখ ঝাপসা হয়ে এসেছে, পা টাল খেয়ে আসছিল তরুর। খানিক বাদে জোহরের আজান পড়বে। জয় কোথায়? সে এতক্ষণ রাস্তায় পলাশের খোঁজে। পরোটা এখানে শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।